হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি আমরা। এর আগের একটি ভিডিওতে আমি অ্যামোনিয়ার যে পরীক্ষাগার প্রস্তুতি সেটা আমরা করেছিলাম। তারপরে আজকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন পড়ব, যেখানে আমি বোর্ডে দেখো লিখে দিয়েছি প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসেই, তার জন্য তোমাদের অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, সেই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে টুকে নাও। টুকে নিয়ে আমি এক এক করে সবগুলো বুঝিয়ে দিচ্ছি এবং খাতার মধ্যে যতটুকু আমি বোর্ডে যতটুকু পারবো বোর্ডের মধ্যে আমি লিখে দিচ্ছি। তোমরা যেভাবে বুঝতে পারবা তোমরা সুবিধা মতো তোমরা খাতার মধ্যে টুকে নিবা। তো এর আগের যে আমরা অ্যামোনিয়া প্রস্তুতি পড়েছিলাম, সেই প্রস্তুতিটা একবার তো তোমরা সকলে একটু দেখে নাও। দেখে তারপরে আমার এই ভিডিওটা দেখো, তাহলে দেখবা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পারবা। চলো শুরু করি আজকের যে প্রশ্নগুলো সেগুলো। তো আমি প্রথমে তোমাদের বলবো যে অ্যামোনিয়ার যে পরীক্ষাগার প্রস্তুতি আমরা পড়েছিলাম, সেখানে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো কিভাবে আসে দেখো, যেমন আমরা অ্যামোনিয়া যে প্রস্তুতি পড়েছিলাম বেশ কয়েকটা পয়েন্ট ছিল। যেমন প্রথমে আমরা কি পয়েন্টটা নিয়েছিলাম যে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, তারপরে নিয়েছিলাম হচ্ছে রাসায়নিক সমীকরণ, তারপরে শর্ত নীতি, তারপরে সংগ্রহ এবং শুষ্ককরণ। এই যে কয়েকটা পদ্ধতি আমরা এই কয়েকটা পয়েন্ট আমরা পড়েছিলাম, সেই পয়েন্টগুলো ডাইরেক্ট পরীক্ষাতে প্রশ্ন করে। কিভাবে, যে তোমাকে প্রশ্নটা বলে দেবে এভাবে, আর পরীক্ষাগার প্রস্তুতির নীতিটি লেখো, বা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির শর্তটি লেখো। বা এভাবেও দিতে পারে যে অ্যামোনিয়াকে কীভাবে আমরা শুষ্ক করতে পারি, বা অ্যামোনিয়াকে কীভাবে আমরা সংগ্রহ করতে পারি। তো এইভাবে কয়েকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ডাইরেক্ট এভাবে প্রশ্নটা আসতে পারে। বোঝা গেল কথাটা? তো আমি তো লিখে দিয়েছি, যে পয়েন্টগুলো আমরা লিখে দিয়েছিলাম সেই পয়েন্টগুলো তুমি হুবহু ওই পয়েন্টগুলো তোমরা যেভাবে বুঝতে পেরেছিলে সেভাবে লিখে দিবা, তাহলেও হবে। তো চলো আমরা শুরু করি। আজকে যে কয়েকটা প্রশ্ন লিখে দিয়েছি, প্রথমে তোমরা এটা কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট করে নাও। তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কি স্মেলিং সল্ট কি এবং কিভাবে স্মেলিং সল্ট থেকে অ্যামোনিয়া তৈরি করা যায়। এটা একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে প্রশ্নটা কি বলেছে, যে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন। পরেরটা কি বলেছে, যে অ্যামোনিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় H2SO4 বা P2O5 বা অনার্দ্র CaCl2 দ্বারা শুষ্ক করা হয় না কেন। পরের প্রশ্নটা কি বলেছে, যে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া এ দুটো কী এবং এদের ব্যবহারটা লিখতে হবে। আমরা তরল অ্যামোনিয়াকে বরফ তৈরির কারখানাতে হিমায়িক রূপে কেন ব্যবহার করে থাকি। তারপরে কি বলেছে, লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময়, লাইকার অ্যামোনিয়া যে বোতল খোলার সময় প্রথমে ঠান্ডা করে তারপরে খোলা উচিত কেন। তো এই কয়েকটা প্রশ্ন আজকে আমরা পড়ব। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী পার্টে আমি সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকে দেখো প্রথমে শুরু করি। আমরা প্রথম প্রশ্নটা বলেছি কি স্মেলিং সল্ট কি এবং এটি কিভাবে স্মেলিং সল্ট থেকে অ্যামোনিয়া। আমি নিচে দুটো প্রশ্ন মুছে দিয়েছি, এখান থেকে আমি উত্তরটা লেখার চেষ্টা করছি। দেখো স্মেলিং সল্ট হচ্ছে, মাথা রাখবা, স্মেলিং সল্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। হ্যাঁ, স্মেলিং সল্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই দুটোর সংমিশ্রণকে বলা হয় স্মেলিং সল্ট। কি কি বললাম, অ্যামোনিয়াম কার্বনেট, এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেটের সংখ্যাটা হচ্ছে NH4 2CO3। ঠিক আছে, আচ্ছা এটা তৈরি হলো কীভাবে একটু দেখে নিচ্ছি। মাথা রাখবা, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা সবসময় NH4+ থাকে। হ্যাঁ, আর কার্বনের যে আয়নটা সেটা সবসময় CO3 2- থাকে। এটা অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে কার্বনেট আয়ন। এই অ্যামোনিয়াম আয়ন আর কার্বনেট আয়ন যখন যুক্ত হবে, মাথা রাখবা অ্যামোনিয়াম আয়নের প্লাস আছে, একটা প্লাস, এর যোজ্যতা আছে 1, আর CO3 2- আছে, এখানে উপরে 2- আছে, সেখানে এর যোজ্যতা 2। তো CO3-র যোজ্যতাটা ব্যবহার করেছে অ্যামোনিয়াম আয়নটা, আর অ্যামোনিয়াম আয়ন যে যোজ্যতা, অ্যামোনিয়াম আয়নের যে যোজ্যতা 1, প্লাস আছে, তার একটা যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা ব্যবহার করছে CO3 ব্যবহার করছে 1। তো 1 তো আমরা নিচে লিখি না, ঠিক আছে, সেই কারণে অ্যামোনিয়াম কার্বনেটটাকে এভাবে লিখতে হয়। ঠিক আছে, তো অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা তো আমরা জানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের যে মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটাকে বলা হবে, কি বলা হবে, স্মেলিং সল্ট। এটাকে বলা হবে স্মেলিং সল্ট বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা লিখে দিচ্ছি আমি।
ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, মানে পোড়া চুনের সঙ্গে যদি আমরা জল মিশিয়ে দিই তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। তাহলে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম কার্বনেটের যদি মিশ্রণ আমরা যদি তৈরি করি তাহলে সেটাকে বলা হবে স্মেলিং সল্ট। স্মেলিং সল্টের কাজ কী বলো তো? স্মেলিং সল্ট হচ্ছে কি, কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায়, সেই অজ্ঞান ব্যক্তিকে যদি আবার তোমাকে জ্ঞানে ফেরাতে হয় তাহলে এই স্মেলিং সল্টটাকে আমরা ব্যবহার করতে পারি, মানে জ্ঞানে ফেরানোর জন্য আমরা স্মেলিং সল্টটাকে ব্যবহার করি। তাহলে কিভাবে স্মেলিং সল্ট থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি, তোমরা এটা আগে লিখে নাও। তোমরা আগে বাংলাতে লিখবা, অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয় স্মেলিং সল্ট। এবং এটির কাজ কি? এটির কাজ হচ্ছে যে কোনো সংজ্ঞাহীন ব্যক্তিকে, মানে সংজ্ঞাহীন বলতে যে অজ্ঞান হয়ে যায় আর কি, মানে অজ্ঞান হয়ে গেলে সংজ্ঞাহীন ব্যক্তিকে জ্ঞানে ফেরানোর জন্য আমরা স্মেলিং সল্ট ব্যবহার করতে পারি। আমরা স্মেলিং সল্ট থেকে অ্যামোনিয়া পাওয়ার জন্য আমরা কি করতে চাইছি, আমরা করবোটা কি, এই যে আমরা যে স্মেলিং সল্ট নিব, স্মেলিং সল্ট মানে অ্যামোনিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, এটা নিয়ে এটাকে আমরা হিট করব। এটাকে আমরা কি করব? হিট করার পর এটাকে একটু ঝাঁকাবো। হিট করে মানে একটি পাত্রের মধ্যে নিয়ে এটাকে হিট করে একটু ঝাঁকাবো। ঝাঁকালে এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়া। কি তৈরি হবে? অ্যামোনিয়া। সঙ্গে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হচ্ছে CaCO3 প্লাস এখান থেকে তৈরি হবে জল। সে ব্যালেন্সের দরকার আছে, তো ব্যালেন্সটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তো ব্যালেন্সটা আমি বলে দিই, এখানে সামনে 2 দিয়ে দাও, এখানে সামনে 2 দিয়ে দাও, মনে হয় ব্যালেন্সটা মিলে যাবে আর কি। তো এই যে অ্যামোনিয়া তৈরি হলো, তাই না? তাহলে আমরা কী করলাম, স্মেলিং সল্টকে কী করব? হিট করব। প্রথমে হিট করার পর এটাকে একটু খালি ঝাঁকাবো, ঝাঁকিয়ে নিলেই দেখবা এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হবে, সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট ও জল হিসাবে বেরোবে। বোঝা গেল? তাহলে আমরা স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া তৈরি করতে হয় এটার প্রসেসটা আমরা বুঝে গেলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা যখন কিভাবে প্রস্তুত করা হবে তখন আমরা এই বিক্রিয়াটা দিয়ে দিব, আর কি কি উৎপন্ন হলো সেটা বাংলাতে লিখে দেবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি বলেছে যে অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? আমরা যখন অ্যামোনিয়ার প্রস্তুতি পড়েছিলাম তখন দেখবা অ্যামোনিয়াকে সংগ্রহ করার জন্য কি করেছিলাম? বায়ুর নিম্ন অপসারণ করেছিলাম। মনে আছে সবার? একবার দেখে নিবে ভিডিওটা। হ্যাঁ, আমরা কি করেছিলাম? বায়ুর নিম্ন অপসারণের মাধ্যমে আমরা অ্যামোনিয়াকে সংগ্রহ করেছিলাম। কিন্তু আমরা জলের নিম্ন অপসারণ দ্বারাও তো সংগ্রহ করতে পারি। অন্যান্য গ্যাসের ক্ষেত্রে আমরা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় অন্যান্য গ্যাসগুলোকে, কিন্তু অ্যামোনিয়াকে কেন পারবো না করতে? কেন আমরা বায়ুটাকে ব্যবহার করব? তো জলটাকে কেন পারছি না সেটাই আমরা আজকে দেখব। ধরে নাও প্রথমে আমরা যখন অ্যামোনিয়াটা তৈরি করছিলাম একটা ফ্লাক্স নিয়েছিলাম, তাই না? আমি একটু ছবিটা আঁকানোর চেষ্টা করছি। এটা গোলতল ফ্লাক্স ছিল। গোলতল ফ্লাক্সের মধ্যে ধরে নাও এটা, ছবিটা অতটা ভালো হবে না, ছবিটা অতটা ভালো হয়নি, মানে এমনি আমি তোমাদের বোঝানোর জন্য একটু বলছি। এটা হচ্ছে গোলতল ফ্লাক্স, এখানে আমরা হিট করছিলাম, নিচ থেকে আমরা কি করছিলাম? হিট। আর এখানে আমরা কি নিয়েছিলাম বলো তো? অ্যামোনিয়াম ক্লোরাইড, সঙ্গে কি নিয়েছিলাম? ক্যালসিয়াম অক্সাইড, তাই না? 3 ভাগ ক্যালসিয়াম অক্সাইড এবং 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম। তো এটাকে আমরা কি করছিলাম? নিয়ে এই গোলতল ফ্লাক্সের মধ্যে আমরা এটাকে নিয়ে হিট করছিলাম। হিট করলে এখান থেকে কি তৈরি হচ্ছিল? অ্যামোনিয়া তৈরি হচ্ছিল, সঙ্গে একটু সামান্য পরিমাণে জলীয় বাষ্প রূপে মানে জলীয় বাষ্প তৈরি হয়েছিল, তাই না? এটা কি? এটা এদিক দিয়ে বের হচ্ছিল, এখানে আমরা নির্গম নল লাগিয়ে দিতে পারতাম। এদিক দিয়ে নির্গম নল, ধরে নেওয়াটা নির্গম নল। এবার এই নির্গম নলের এখানটায় মানে এদিক দিয়ে যেহেতু এই নির্গম নলটা মধ্যে দিয়ে যখন অ্যামোনিয়া এবং জলটা পাস হচ্ছিল, পাস হওয়ার পর এখানে আমরা চুনদণ্ড দিয়েছিলাম। মনে করো শুষ্ককরণের সময় আমরা কী ব্যবহার করেছিলাম? চুনদণ্ড। তো এখানে কোনোভাবে আমরা একটা পাত্রের মধ্যে চুনদণ্ড দিয়ে মানে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এটাকে আমরা কি করছিলাম? শুষ্ক করে নিচ্ছিলাম। তো এখান থেকে শুষ্ক হওয়ার সময় এখান থেকে যে গ্যাসটা বের হবে সেটা অ্যামোনিয়া বের হবে, তাই না? এদিক থেকে যে গ্যাসটা বের হবে সেটা কী বের হবে? অ্যামোনিয়া। এবার এই অ্যামোনিয়া গ্যাসটার মধ্যে আমরা কি করব? যদি যেহেতু বায়ুর নিম্ন অপসারণ করেছিলাম, তো আমরা কি করেছিলাম? একটা পাত্র নিয়ে এর মধ্যে বায়ুর রেখে এর মধ্যে এভাবে করে ওর উপরে চাপা দিচ্ছিলাম। তো চাপা দিলে কি হয়? অ্যামোনিয়া গ্যাসটা যেহেতু হালকা সেটা উপরের দিকে উঠে যায়, আর বায়ুটা যেহেতু এর মধ্যে ছিল, বায়ুটা একটু ভারী, সেটা নিচ দিয়ে নেমে চলে যায়, এভাবে নেমে চলে যায়। এটা তো দেখেছিলাম, তাই না? তো এবার আমরা যদি জলের নিম্ন অপসারণ দ্বারা করতাম তাহলে কি করতাম? এখানে যে গ্যাসটা বেরোচ্ছিল অ্যামোনিয়াটা, আমি যদি জল দিয়ে এভাবে করে যদি জল দিয়ে আমরা মানে জল দিয়ে উল্টে দিতাম তাহলে কি হতো? জল দিয়ে উল্টে দিলে মাথা রাখতে হবে যে অ্যামোনিয়া গ্যাসটা জলের মধ্যে কিন্তু অতিমাত্রায় দ্রাব্য, মানে জলের মধ্যে খুবই দ্রবীভূত হয়ে যায়, জলের মধ্যে অত্যধিক হারে দ্রবীভূত হয়।
বুঝতে পারলা? অ্যামোনিয়া গ্যাসটা জলের মধ্যে অত্যধিক হারে দ্রবীভূত হয়ে যায়, মানে মিশে যায় আর কি, জলের মধ্যে অত্যধিক হারে মিশে যায় আর কি। তো জলের মধ্যে যেহেতু অত্যধিক হারে দ্রবীভূত হচ্ছে, সেই কারণে আমি চাইছি যে আমার এখান থেকে যে গ্যাসটা বেরোবে সেটা অ্যামোনিয়া পাবো। এবার দেখা গেলো তুমি জল নিচ্ছ, সেই জলের মধ্যে যদি অতিমাত্রা দ্রবীভূত হয়ে যায়, তাহলে অ্যামোনিয়া কি আমরা পাবো না। তাহলে আমরা কেন ব্যবহার করব জলটা, আমরা কেন ব্যবহার করব, তাই না? আরেকটা কারণ দেখো, যখনই কি বলে তুমি জল দিচ্ছিলা, অতিমাত্রায় দ্রবীভূত হয়ে যাচ্ছিল গ্যাসটা, অতিমাত্রায় দ্রবীভূত হচ্ছে মানে কি, এখানে যখন তুমি হিট করছো এখান থেকে তো অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এই যে অ্যামোনিয়া তো উৎপন্ন হচ্ছে এখানে গ্যাস রূপে, এই অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এদিক দিয়ে বেরোচ্ছে, আর এখানে জলের মধ্যে মিশে তাড়াতাড়ি করে জলের মধ্যে অতিমাত্রায় দ্রবীভূত হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, এখানে যে পরিমাণে দ্রবীভূত হয়ে যাচ্ছে এখানে সেই পরিমাণে উৎপন্ন হতে পারছে না, মানে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে জলের মধ্যে, তাহলে এখানে কিন্তু একটা শূন্যস্থানের তৈরি হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর এখানে অতটুকু পরিমাণে যতটুকু দরকার অতটুকু কিন্তু উৎপন্ন হতে পারছে না, সেই কারণে এখানে একটা শূন্যস্থান তৈরি হবে। এই শূন্যস্থানটা যখনই তৈরি হবে তখন এই জলটা সেই শূন্যস্থান পূরণ করার জন্য এই নির্গম নলের মধ্যে দিয়ে প্রবেশ করে যাবে, প্রবেশ করে গিয়ে গোলতল ফ্লাক্সের মধ্যে চলে আসবে। যখনই গোলতল ফ্লাক্সের মধ্যে জলটা চলে আসবে তখন কিন্তু এই ফ্লাক্সটি ফেটে যাওয়ার একটা ভয় থাকে। সেই কারণে আমরা কখনোই জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করব না। বোঝা গেল? একটা কারণ হচ্ছে কি, এক নম্বর কারণ জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, যেটা আমাদের দরকার ছিল, যতটুকু আমাদের অ্যামোনিয়া পেতাম সেটা তো আর পাবো না, জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, তাই কি না? দুই নাম্বারটা কী হতে পারে, দুই নাম্বারটা হতে পারে এই জলটা যখন শূন্যস্থানটা পূরণ করতে যাচ্ছি মানে আসবে তখন কিন্তু ফ্লাক্সটি ফেটে যাওয়ার ভয় থাকে, তাহলে ফ্লাক্স ফেটে যেতে পারে, ফ্লাক্স ফেটে যেতে পারে। তাহলে এই দুটো কারণ তোমাদের বলে দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে অ্যামোনিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা P2O5 বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা হয় না। তো আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা আমরা কেন, প্রথমে দেখো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, একটা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন, এটা বুঝে নিতে হবে কিভাবে। অ্যামোনিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা P2O5 বা অনার্দ্র ক্যালসিয়াম দ্বারা শুষ্ক করা হয় না কেন। এখানে 3টাই প্রশ্ন নাও দিতে পারে পরীক্ষার সময়, তোমাকে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে যে অ্যামোনিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা হয় না কেন, এটাও দিতে পারে, বা P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন, এটাও দিতে পারে, কিংবা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা হয় না। তো প্রথমে আমরা কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব না, ঠিক আছে? মাথায় রাখবা, অ্যামোনিয়াটা হচ্ছে একটা ক্ষার, অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, এটা হচ্ছে ক্ষারধর্মী, ঠিক আছে? অ্যামোনিয়া ক্ষারধর্মী, আর তুমি নিচ্ছ কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, কি নিচ্ছ গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যামোনিয়া যেহেতু ক্ষার আর তুমি H2SO4 নিচ্ছ, এ তো অ্যাসিড, তাই না? অ্যাসিড আর ক্ষার আমরা জানি, ছোটোবেলায় পড়ে আসছি যে অ্যাসিড আর ক্ষার মিলে কী তৈরি হয়, লবণ আর জল, তাই না? তো এখানে জল তৈরি হবে না, এখানে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট, মানে এখানে লবণ তৈরি হবে, অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে, বুঝতে পারলে? এটা একটা লবণ, অ্যামোনিয়াম সালফেট লবণ। তাহলে অ্যামোনিয়া একটা ক্ষার আর এটা আছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি হয়, লবণ, তাহলে এখানে অ্যামোনিয়াম সালফেট নামে একটা লবণ তৈরি হলো। এবার তুমি চাইছিলে কি শুষ্ক করতে, তাই না? মাথা রাখবা, এই যে আমি পদার্থগুলো নিয়েছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, P2O5 এবং অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এরা কিন্তু শুষ্ক করার জন্যই ব্যবহার করা হয়। যে কোনো গ্যাস বা আমরা অন্যান্য পদার্থকে শুষ্ক করার জন্য, মানে শুষ্ক বলতে জলটাকে শোষণ করার জন্য এগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে জলটাকে শোষণ করতে আমরা, মানে জলটাকে শুষ্ক করার জন্য আমরা এগুলো কেন ব্যবহার করতে পারছি না, কেন অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন এটা ব্যতিক্রম? কারণ দেখো, যখন মানে আমরা শুষ্ককরণ করছিলাম, মানে শুষ্ক করছিলাম অ্যামোনিয়াকে কিসের মাধ্যমে, চুনদণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছিলাম, তাই না? দেখো আমি আবার বলে দিই, ফ্লাক্সের মধ্যে কী কী উৎপন্ন হচ্ছিল, অ্যামোনিয়া তৈরি হচ্ছিল, সঙ্গে জলীয় বাষ্প মানে জল তৈরি হচ্ছিল, তাই না? এই যে জলটা তৈরি হচ্ছিল, এই জলটাকে তো শুষ্ক করতে হবে, তো এই জলটাকে শুষ্ক করার জন্য আমরা কি করেছিলাম, ক্যালসিয়াম অক্সাইড বা চুনদণ্ডের মধ্যে দিয়ে আমরা কি করছিলাম, এই অ্যামোনিয়া ও জলটাকে প্রবেশ করাচ্ছিলাম। এর ফলে কি হচ্ছিল, এই জলটাকে ক্যালসিয়াম অক্সাইড কি করছিল, শোষণ করে নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছিল, তাই না? এরকম তৈরি হচ্ছিল, আমরা দেখেছিলাম যে, আবার বিক্রিয়াটা আমি দেখে দিচ্ছি এখানটায়, যে কী তৈরি হচ্ছিল, ক্যালসিয়াম অক্সাইডটা জলের সঙ্গে রিয়াকশন করে, মানে ক্যালসিয়াম অক্সাইডটা জলটাকে শোষণ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হচ্ছিল, আর অ্যামোনিয়াটাকে আমরা বিশুদ্ধ হিসাবে পেয়ে যাচ্ছিলাম, সেটাই তো। কিন্তু আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড তো ব্যবহার করছি, কিন্তু আমরা এটাকে কেন ব্যবহার করছিলাম না, গাঢ় H2SO4? কারণ দেখো, অ্যামোনিয়ার সঙ্গে যেহেতু অ্যামোনিয়া ক্ষার
আর এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার মিলে কী তৈরি করছিল? লবণ। তো আমি পাবো শুষ্ক করার জন্য, জলটাকে শুষ্ক করে অ্যামোনিয়া পাবো, কিন্তু দেখা যাচ্ছে অ্যামোনিয়া আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়ে যাচ্ছে, বিক্রিয়া হয়ে গিয়ে লবণ তৈরি করছে। তাহলে অ্যামোনিয়া তো আমি পাচ্ছি না, পাচ্ছি কি? তাহলে যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা সেই কারণে আমরা গাঢ় H2SO4 ব্যবহার করব না, এটাই হলো কারণ। তাহলে তুমি কিভাবে লিখবা? প্রথমে লিখবা, দেখো আমি বলে দিচ্ছি, প্রথমে পয়েন্টটা কীভাবে লিখবা, যে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি অম্লধর্মী, মানে অ্যাসিড। এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের মধ্যে বিক্রিয়া করে কী তৈরি করছে? অ্যামোনিয়াম সালফেট। বিক্রিয়া করে কী তৈরি করে? অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি করছে। তো সেই কারণে আমরা ব্যবহার করব না, নাকি? লবণ যেহেতু তৈরি করছে, তো অ্যামোনিয়াটা তো আমরা পাচ্ছি না, সেই কারণে আমরা ব্যবহার করব না। এটা বাংলা কথায় লিখে দিয়ে, মানে বাংলাতে লিখে দিয়ে তারপরে আমরা এই কী করবো, এই বিক্রিয়াটা একটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হবে। বুঝতে পারলা? প্রথমে বাংলাতে লিখে দিয়ে তারপরে আমরা এই যে সমীকরণটা, মানে NH3 সঙ্গে H2SO4 বিক্রিয়াতে অ্যামোনিয়াম সালফেট তৈরি হচ্ছে, সেটা আমরা কি করব, লিখে দেবো, তাহলে আমাদের উত্তরটা কিন্তু কমপ্লিট হবে। P2O5 কেন ব্যবহার করব না? দেখো, P2O5 এটা হচ্ছে, P2O5 হচ্ছে একটা আম্লিক অক্সাইড। এবার আম্লিক অক্সাইড আবার কী জিনিস? আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড তাদেরই বলে যারা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। যেমন দেখো, একে যদি আমরা এর মধ্যে P2O5কে যদি আমরা জলের মধ্যে মেশাই, একে যদি আমরা জলের মধ্যে যদি মেশাই, P2O5কে জলের মধ্যে মেশালাম, মিশিয়ে তৈরি করছে H3PO4। এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এটাকে কি বলছি আমরা? ফসফরিক অ্যাসিড। তো এবার দেখো, আমি নিয়েছি P2O5 শুষ্ক করার জন্য, কিন্তু যেহেতু তুমি যখন শুষ্ক করছিলে, তো শুষ্ক করার সময় কী কী ছিল? অ্যামোনিয়া ছিল, সঙ্গে জল ছিল, ছিল কি ছিল না? এই অ্যামোনিয়া জল, সেই জলের মধ্যে যখন P2O5 দিচ্ছ, মানে অ্যামোনিয়া জলের সঙ্গে যখন P2O5 শুষ্ক করার জন্য তুমি ওকে দিচ্ছ, ব্যবহার করছো, তখন এই P2O5 কী করছে? এই জলটার সঙ্গে বিক্রিয়া করে যাচ্ছে প্রথমে। তো এই জলটার সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করছে? ফসফরিক অ্যাসিড। দেখো, জলের সঙ্গে P2O5 বিক্রিয়া করে কী তৈরি করছে? ফসফরিক অ্যাসিড। এটা যেহেতু অ্যাসিড আর এটা যেহেতু ক্ষার, এখন একটু আগে বললাম অ্যামোনিয়াটা কি ক্ষার, সেই অ্যাসিড আর ক্ষারের সঙ্গে আবার বিক্রিয়া করে। তার মানে কি ব্যাপারটা হলো, অ্যামোনিয়া সঙ্গে বিক্রিয়া করবে কে? H3PO4। বিক্রিয়া করে কী তৈরি করবে? অ্যামোনিয়াম ফসফেট। কী তৈরি করবে? অ্যামোনিয়াম ফসফেট। এটা হলো অ্যামোনিয়াম ফসফেট। এই যে অ্যামোনিয়াম ফসফেট তৈরি হলো, এটা একটা লবণ। আমি জানি এটা ক্ষার, এটা অ্যাসিড। ক্ষার আর অ্যাসিড মিলে কী তৈরি করে? লবণ তৈরি করে। তাহলে এটা হচ্ছে একটা লবণ। তাহলে দেখো, সেমভাবে আমরা বলতে পারি যে আমরা চেয়েছিলাম শুষ্ক করে অ্যামোনিয়া পাবো, কিন্তু এখানে P2O5 মিশিয়ে কি দেখতে পাচ্ছি, যে একটা লবণ তৈরি হচ্ছে, অ্যামোনিয়ামের একটা লবণ। তাহলে অ্যামোনিয়া তো পাচ্ছি না, সেই কারণে আমরা কি এই P2O5 ব্যবহার করব না। বোঝা গেল? আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেখানে P2O5কে আম্লিক অক্সাইড কেন বলে, মাথা রাখবা, যে মানে ধাতুর অক্সাইডগুলো সবসময় আম্লিক অক্সাইড হয়। ধাতুর অক্সাইডগুলো সবসময় ক্ষারকীয় অক্সাইড হয় বা ক্ষারীয় অক্সাইড হয়, আর অধাতুর অক্সাইডগুলো সবসময় আম্লিক অক্সাইড হয়। ঠিক আছে? এবার ধাতু অধাতু আমরা তো জানি, যখন আমরা পরের সারণী পড়েছিলাম, দেখবা বাম দিক থেকে যদি এদিকে যেতাম, ডান দিকে যেতাম, ধীরে ধীরে অধাতুর পরিমাণটা বাড়তো, মানে অধাতব চরিত্রটা ধীরে ধীরে বাড়তো। এদিকে কি হতো? অধাতু হতো, তাই না? এদিকে গেলে আস্তে আস্তে অধাতুর ধর্মটা আস্তে আস্তে বাড়তো। আর এদিক থেকে যদি এদিকে আসতাম, তাহলে কি হতো? এদিকে যদি অধাতু হতো, তো এদিকে ধাতু হতো। তাহলে এদিককার মানে যে বাম দিকে যারা আছে, যে সমস্ত মৌলগুলো, সেই বাম দিকের মৌলগুলো মোটামুটি ধাতু। যেহেতু ধাতু, তো ধাতুর যে অক্সাইড, ধাতুর সঙ্গে যদি অক্সিজেন থাকে, সেই অক্সাইডগুলো হচ্ছে সবসময় ক্ষারকীয় অক্সাইড। আর ডান দিকে যে অধাতুগুলো আছে, সেই অধাতুর অক্সাইডগুলো সবসময় কী হবে? আম্লিক অক্সাইড। দেখো ফসফরাসটা, দেখো মাথা রাখবে, এই যে ফসফরাসের দেখবে গ্রুপ নাম্বার 15 মূল্য। গ্রুপ নাম্বার 15 কোন দিকে আছে? এই সাইডে আছে, ডান দিকে আছে। ডান দিকেরটা মূল্যটা কি? অধাতু, প্রায় অধাতু। তাহলে অধাতুর অক্সাইডটা কি? ওর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে। তো অধাতুর অক্সাইডটা সবসময় আম্লিক হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তার জন্য আম্লিক অক্সাইড, P2O5 একটা আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড কেন? কারণ অধাতুর অক্সাইডগুলো আম্লিক হয়, সেই কারণে। এবার সেই আম্লিক অক্সাইডটা যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কী তৈরি করে? ফসফরিক অ্যাসিড। সেই অ্যাসিডটা আবার যদি অ্যামোনিয়া যেহেতু ক্ষার, সেই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করে? অ্যামোনিয়াম ফসফেট নামে এক ধরনের লবণ। সেই লবণটা তৈরি হচ্ছে বলেই আমরা P2O5 শুষ্ক করার জন্য ব্যবহার করব না। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা আমরা তাহলে কীভাবে লিখবো বলো তো? যেহেতু প্রথমে লিখবো আমরা, আরেকবার লিখে দেখাচ্ছি, এটাকে লিখবো এভাবে,
অ্যামোনিয়ার সঙ্গে কি ছিল, জল ছিল। সেই জলের সঙ্গে তুমি যদি P2O5 দিয়ে দাও, তাহলে এই P2O5 প্রথমে এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, ফসফরিক অ্যাসিড H3PO4 প্লাস অ্যামোনিয়া। এবার এই অ্যামোনিয়ার সঙ্গে এটা রিয়াকশান করবে, রিয়াকশান করে তৈরি করে, আমি নিচে লিখছি জায়গা হচ্ছে না, রিয়াকশান করে তৈরি করে অ্যামোনিয়াম ফসফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম ফসফেট PO4। তো এইভাবে তুমি বাংলাতে লিখে দেওয়ার পর এই বিক্রিয়াটা দিয়ে দিবা, তাহলে আমাদের উত্তরটা কমপ্লিট হবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন বলতে এই যে পরেরটা, অনাদ্য CaCl2 আমরা কেন ব্যবহার করি না। তো এটাও দেখো, অনাদ্য CaCl2 আমরা শুষ্ক করার জন্য কিন্তু অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে ব্যবহার করব না। কারণ দেখো, এই ক্যালসিয়াম যে ক্লোরাইড আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে যদি বিক্রিয়া করে না, মানে ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অনাদ্র কথার মানে কি, এর মধ্যে কোনো জল নেই, মানে জল ছাড়া আর কি, পুরো শুষ্ক আর কি। ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ামের বিক্রিয়াটা যখন হবে, তখন 8 অণু অ্যামোনিয়াটা বিক্রিয়া করে। 8 অণু অ্যামোনিয়ার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করলে এটা একটা যৌগ তৈরি করে। কীরকম যৌগ? CaCl2.8NH3, এটাকে একটা বলে যৌগ, এটাকে বলে যৌগ। মানে এরা কি করে, নিজেদের মধ্যে পরস্পর বিক্রিয়া করছে না, বিক্রিয়া না করে এরা শুধুমাত্র একসঙ্গে জয়েন্ট হয়ে থেকে যাচ্ছে। দেখো, নিজেদের মধ্যে কোনো বিক্রিয়া করেনি, শুধুমাত্র একসঙ্গে জয়েন্ট হয়ে থেকে যাচ্ছে, একসঙ্গে জয়েন্ট হয়ে একটা অণুর মতো আচরণ করছে, তখন এটাকে আমরা কি বলি, যৌগ। দেখো তো, এখানে আমি চেয়েছিলাম অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য, এটা শুষ্ক না করে একটা যৌগ তৈরি করছে। তো যৌগ তৈরি করলে আমরা এখান থেকে অ্যামোনিয়া পাবো না, সেই কারণে আমরা অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করব না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা এটা বাংলায় লিখে নিয়ে তারপরে আমরা বিক্রিয়াটা করে নেব। তো এটা বিক্রিয়াটা করার পর, আচ্ছা একটু বলে দিই এটাকে নাম কি, এটার নামটা একটু বলো। এটার নামটা হচ্ছে অ্যামোনিয়েটেড ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়েটেড ক্যালসিয়াম ক্লোরাইড। পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটা বলছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া কি, এদের ব্যবহার লেখো। আচ্ছা, লাইকার অ্যামোনিয়া কি? হ্যাঁ, লাইকার অ্যামোনিয়া হচ্ছে, তুমি যদি বইয়ের ভাষা দেখো, বইয়ের ভাষাতে এভাবে লেখা আছে 0.88 আপেক্ষিক, এটা হচ্ছে সংজ্ঞা, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকে বলে লাইকার অ্যামোনিয়া। তাহলে এটা আবার কি, আপেক্ষিক গুরুত্ব কি, এটা একটু সম্পর্কে একটু বলি আমি। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের যে ঘনত্ব এবং অ্যামোনিয়ার যে ঘনত্ব, এদের যে অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। মানে এখানে অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্বর কথা বলেছে, তার জন্য আমরা অ্যামোনিয়াকে নিলাম। যদি তোমাকে অন্য কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্বর কথা বলতো, তাহলে তুমি জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, আমি একটু লিখে দিচ্ছি আপেক্ষিক গুরুত্ব কীভাবে বের করতে হয়। আপেক্ষিক গুরুত্ব, দেখো আপেক্ষিক গুরুত্ব বের করব নিচে সবসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের যে ঘনত্ব, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব যা হবে, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব যা হবে, সেটার কত গুণ, মানে যে পদার্থটা তুমি বের করবা, যে পদার্থের আপেক্ষিক গুরুত্ব তুমি বের করবা, সেই পদার্থর যে ঘনত্ব, সেটা আমরা নিচে উপরে লিখব। হ্যাঁ, তার মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের তুলনায় যেটা আমরা বের করব, যে পদার্থের আপেক্ষিক গুরুত্ব বের করব, সেই পদার্থের কত গুণ, সেটাকে বোঝানোর জন্য আমরা আপেক্ষিক গুরুত্ব কথাটা ব্যবহার করে থাকি। বুঝতে পারলে? তো এখানে যেহেতু অ্যামোনিয়ার কথা বলেছে, তাহলে আমরা এখানে অ্যামোনিয়ার ঘনত্ব লিখব, উপরে কী লিখব, অ্যামোনিয়ার ঘনত্ব। তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব মানে কি বুঝলাম, অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব মানে কি বুঝলাম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের ঘনত্বর তুলনায় অ্যামোনিয়ার ঘনত্ব যত গুণ, সেটাই হচ্ছে অ্যামোনিয়ার আপেক্ষিক। আচ্ছা, তো এটা হলো তোমার বইয়ের যে ভাষা, সেই ভাষাতে মানে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। মানে সম্পৃক্ত কথাটার মানে কি, আবার সম্পৃক্ত কথার মানে হচ্ছে, আমি একবার বলেই দিই ব্যাপারটা, যে ধরে নাও তুমি এখানে জল নিয়েছো, এর মধ্যে জল আছে, ঠিক আছে, জল নিয়ে তুমি এর মধ্যে অ্যামোনিয়া এর মধ্যে দ্রবীভূত করছো। অ্যামোনিয়া কিন্তু জলের মধ্যে অতিমাত্রায় দ্রবীভূত হয়, একটু আগে বললাম আমি, জলের মধ্যে অতিমাত্রায় তুমি জলের মধ্যে দ্রবীভূত করছো, কিন্তু
প্রচণ্ড প্রেসার দিয়ে মানে চাপ দিয়ে তুমি এর মধ্যে অ্যামোনিয়াকে দ্রবীভূত করছো, করতে 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 এমন একটা সময় আসবে যখন এর মধ্যে অ্যামোনিয়া আর দ্রবীভূত হবে না। বুঝতে পারলে? এর মধ্যে কি অ্যামোনিয়া আর দ্রবীভূত হবে না। যখন অ্যামোনিয়া আর দ্রবীভূত হচ্ছে না তখন যে দ্রবণটা তুমি পাচ্ছ, যে তরলটা তুমি পাচ্ছ, সেই তরলটাকে বলে সম্পৃক্ত। মানে এটা তখন সম্পৃক্ত, অ্যামোনিয়া দ্রবীভূত হবে না, তখন এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারলে? তো দেখো এই ভাষাটা তুমি ব্যবহার করতে পারো লাইকার অ্যামোনিয়ার সংজ্ঞাতে, বা আমি একটা বলছি তোমাদের ওই সংজ্ঞাও ব্যবহার করতে পারো। কারণ মাথা রাখবা এর মধ্যে 35% অ্যামোনিয়া থাকবে, মানে এক তরলের মধ্যে লাইকার অ্যামোনিয়া মানে হচ্ছে ওর মধ্যে 35% অ্যামোনিয়া থাকবে, বাকিটা জল থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে 35% বা 35% অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকেই বলবো আমরা লাইকার অ্যামোনিয়া। এটাও বলতে পারি, তুমি এটাও বলতে পারো। আবার কি বললাম? 35% মানে 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা কি বলবো? লাইকার অ্যামোনিয়া। তুমি এটাও বলতে পারো, ওটাও বলতে পারো। তোমার অ্যামোনিয়া বলছে কি, আবার সেম একটু বলে দিই, একটা পাত্রের মধ্যে তুমি অ্যামোনিয়া নিয়েছো, জল না কিন্তু অ্যামোনিয়া নিয়েছো, গ্যাস। হ্যাঁ, এই অ্যামোনিয়াকে তুমি কি করলা? প্রচুর মানে একে প্রথমে ঠান্ডা করবা, অনেকটা ঠান্ডা করবা, ঠান্ডা করে এবার একে প্রেসার দেবা, মানে খুবই চাপ প্রয়োগ করবা। চাপ প্রয়োগ করলে কোনো এক সময় দেখবা এটা তরল লিকুইড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? লিকুইড। কি হয়ে যাবে? লিকুইড। এই যে লিকুইড হলো, লিকুইডটা সে একদম বর্ণহীন হবে, কোনো কালার থাকবে না, বর্ণহীন। এই যে লিকুইড বা তরল, যে বর্ণহীন যে তরলটা পাচ্ছ তুমি, সেই তরলটাকে আমরা কি বলছি? তরল অ্যামোনিয়া। এর মধ্যে কোনো জল থাকবে না। এখানে কি করা হচ্ছে? এখানে করা হচ্ছে কি, যে তুমি অ্যামোনিয়া গ্যাসটাকে নিয়ে খুব ঠান্ডা করে, অ্যামোনিয়া গ্যাসটাকে কী করবা? ঠান্ডা করবা। ঠান্ডা করে খুবই চাপ প্রয়োগ করতে হবে, অত্যধিক চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করলে সেই অ্যামোনিয়াটা লিকুইড মানে তরলে পরিণত হয়ে যাবে। তো এই যে তরলটা পরিণত হলো, এই তরলটাকে আমরা বলছি তরল অ্যামোনিয়া। এর মধ্যে অ্যামোনিয়া ছাড়া অন্য কিছু নেই, শুধুমাত্র অ্যামোনিয়াই আছে এর মধ্যে, কিন্তু লিকুইড অবস্থায় আছে। বোঝা গেল? এটাকে আমরা কি বলছি? তরল অ্যামোনিয়া। এবার এদের একটু ব্যবহারগুলো বলি। তো এদের ব্যবহার কি? এদের ব্যবহারটা কি? প্রথমে লাইকার অ্যামোনিয়ার ব্যবহার বলছি। প্রথমে দেখো লাইকার অ্যামোনিয়ার ব্যবহার আমি লিখে দিচ্ছি। প্রথমে লাইকার অ্যামোনিয়াকে আমরা মাথা রাখবা সার হিসেবে ব্যবহার করবো জমিতে, সার হিসেবে। লাইকার অ্যামোনিয়াকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। 2 নম্বর, আমরা লাইকার অ্যামোনিয়াকে কাচ ও মেঝে, কাচ ও মেঝে পরিষ্কার করতে ব্যবহার করা হতে পারে। কাচ ও মেঝে পরিষ্কার করতে ব্যবহার করা হয়। দেখো আমি একটু বলে দিই, কাচ ও মেঝে পরিষ্কার করতে বলতে মানে এমন লাইকার অ্যামোনিয়া কি, লাইকার অ্যামোনিয়ার মধ্যে না তেল বা গ্রিজ বা তোমার মোবিল এই ধরনের পদার্থগুলো না লাইকার অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত হয়ে যায়। যেহেতু দ্রবীভূত হয়ে যায় সেই কারণে কাচের মধ্যে যদি কোনো তৈলাক্ত পদার্থ থাকে বা মেঝেতে কোনো যদি তৈলাক্ত পদার্থ থাকে বা গ্রিজ বা মোবিল টোবিল থেকে থাকে, তুমি যখন অ্যামোনিয়াটা দিবা কিনা লাইকার অ্যামোনিয়া, তখন এই কাচের মধ্যে যে তৈলাক্ত পদার্থটা আছে সেটা অ্যামোনিয়ার মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে গিয়ে সেখান থেকে পরিষ্কার মানে কাচ থেকে বা মেঝে থেকে সেই তৈলাক্ত পদার্থটা আর থাকে না। সেই কারণে আমরা কাচ, মেঝে বা পোর্সেলিন এগুলো পরিষ্কার করতে আমরা কী করতে ব্যবহার করতে পারি? লাইকার অ্যামোনিয়া ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হিসেবে তুমি লিখতে পারো যে আমরা শিল্পে যখন বিভিন্ন শিল্পে ইন্ডাস্ট্রিতে শিল্পে আমরা কি করতে পারি? লাইকার অ্যামোনিয়া মানে অ্যাসিড ধর্মটাকে প্রশমিত করার জন্য ব্যবহার করতে পারি। মানে শিল্পে অ্যাসিড ধর্মকে প্রশমিত করতে ব্যবহার করতে পারি। প্রশমিত করতে আমি শর্টে লিখছি, তোমরা একটু বানিয়ে লিখে দেবা। কি এটা আবার কী জিনিস? আমরা মানে ইন্ডাস্ট্রিতে ধরো কোনো একটা জিনিস যেখানে অ্যাসিড ধর্মটা আছে, সেখানে অ্যাসিড ধর্মটাকে প্রশমিত করতে, মানে ওটাকে অ্যাসিড ধর্ম যাতে না থাকে সেই কারণে অ্যাসিড ধর্মটাকে প্রশমিত করার জন্য আমরা এই লাইকার অ্যামোনিয়া ব্যবহার করতে পারি। তো এই 2-3টে ব্যবহার তোমরা একটু জেনে রাখবা। এটা কার ব্যবহার বললাম? লাইকার অ্যামোনিয়া। এবার 1-2টা তরল অ্যামোনিয়ার ব্যবহার বলি, দুটো। এটা তরল অ্যামোনিয়ার ব্যবহার বলছি। তরল অ্যামোনিয়ার ব্যবহার 1 নম্বর ব্যবহার তুমি বলতে পারো যে তরল অ্যামোনিয়াকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করতে পারি। হিমায়ক মানে ঠান্ডা করার জন্য, শীতলীকরণের জন্য। হিমায়ক রূপে আমরা তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে মানে শীতলীকরণের জন্য আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর, একে আমরা ব্যবহার করতে পারি তরল অ্যামোনিয়া অজলীয় দ্রাবক হিসাবে। অজলীয় দ্রাবক হিসাবে
এটা ব্যবহার করতে পারি। অজলীয় দ্রাবক মানে হচ্ছে দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবক হিসাবে আমরা জলটাকে ব্যবহার করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দ্রাবক হিসাবে জলকে ব্যবহার করে থাকি। আর যদি অন্যান্য ক্ষেত্রে অজলীয় দ্রাবক মানে জল ছাড়া কোনো একটা দ্রাবক যদি ব্যবহার করা হয় তাহলে আমরা তরল অ্যামোনিয়াকেও ব্যবহার করতে পারি। তো এই দুটো ব্যবহার তুমি একটু মাথায় রাখবা, ঠিক আছে। ছিল নেক্সট কোশ্চেন ছিল যে আমরা বরফ তৈরির কারখানাতে বা কোল্ড স্টোরেজে আমরা কেন তরল অ্যামোনিয়াকে ব্যবহার করি। তরল অ্যামোনিয়াকে আমরা বরফ তৈরির কারখানাতে ব্যবহার করি। দেখো বরফ তৈরির কারখানা বলতে ধরো এটা একটা বরফ তৈরির কারখানা, মনে দেখো তরল অ্যামোনিয়া না বাষ্পীভবনের লিনতাপ হাই, বাষ্পীভবনের লিনতাপ খুবই থাকে, মানে বাষ্পীভবন থাকে, মানে বাষ্পীভবনের লিনতাপটা খুব। লাইকার অ্যামোনিয়ার বৈশিষ্ট্যটা কি, যে বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে হাই, মানে বাষ্প হওয়ার জন্য ওকে যে পরিমাণ তাপটা গ্রহণ করতে হচ্ছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করতে হবে, তারপরেও বাষ্পে পরিণত হতে পারবে, বুঝতে পারলা। এবার কি তুমি যেহেতু বরফ তৈরির কারখানা, যেখানে তোমার পরিবেশটা কিন্তু ঠান্ডা রাখতে হবে, তাই না। পরিবেশটা যদি ঠান্ডা না থাকে তাহলে বরফগুলো তো গলে যেতে পারে। সেই কারণে কি করা হয়, তরল অ্যামোনিয়া সেই কারখানাতে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, যদি তরল অ্যামোনিয়া ব্যবহার করো, এর মধ্যে যদি তরল অ্যামোনিয়া থাকে, লিকুইড অ্যামোনিয়া যদি এর মধ্যে থাকে, তাহলে এ কী করবে, এ নিজেকে বাষ্পে পরিণত করতে চাইবে। বাষ্পে পরিণত করার জন্য কি করবে, এই লিনতাপ গ্রহণ করবে। কোথা থেকে করবে, আশেপাশের পরিবেশ থেকে করবে। তো আশেপাশের পরিবেশ থেকে ও লিনতাপ শোষণ করবে যাতে ও বাষ্পে পরিণত হতে পারে, বুঝতে পারলা। যাতে ও বাষ্পে পরিণত হতে পারে এই লিকুইড অ্যামোনিয়াটা, সেই কারণে পরিবেশ থেকে ও লিনতাপ গ্রহণ করবে। এবার লিনতাপ যেহেতু গ্রহণ করছে, ওর বাষ্পীভবনের লিনতাপ যেহেতু হাই, তো পরিবেশ থেকে অনেক পরিমাণে ও লিনতাপ ওকে শোষণ করতে হবে। সেই কারণে অনেক পরিমাণে ও লিনতাপ শোষণ করে বাষ্পে পরিণত হয়। তো পরিবেশ থেকে যেহেতু লিনতাপটাকে শোষণ করে নিচ্ছে, তো পরিবেশের তাপটা তো কমে যাচ্ছে। যেহেতু পরিবেশের তাপ কমে যাচ্ছে, সেই কারণে পরিবেশের মধ্যে ঠান্ডা ভাবটা বিরাজ করে এবং পরিবেশটা ঠান্ডা হয়ে থাকে। সেই কারণে আমরা বরফ তৈরির কারখানাতে আমরা তরল অ্যামোনিয়া ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পারলা। যদি না বুঝতে পারো একবার পিছনে আবার ব্যাক করে একবার দেখে নিবা, বুঝে যাবা। চলো নেক্সট প্রশ্নটা ছিল আমাদের 6 নাম্বার যে প্রশ্নটা, সেটা অ্যামোনিয়া যে বোতল, সেটা যখন খুলবো, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় আমাদেরকে প্রথমে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে খুলবো। এবার কেন খুলবো ঠান্ডা করে, দেখো এটা যদি বোতল, হ্যাঁ ধরে নাও এটা একটা বোতল, হ্যাঁ এটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার একটা বোতল। ছবিটা ভালো হয়নি, একটু বোঝার জন্য বলছি আমি। লাইকার অ্যামোনিয়ার একটা বোতল। এই লাইকার অ্যামোনিয়া বোতলে যখন ঝাপটা তুমি খুলবা, ঝাপ বা ছিপি বলে এটাকে, তো ঝাপ বা ছিপি খোলার আগে তোমাকে এটাকে ঠান্ডা করে নিতে হবে। কেন ঠান্ডা করে নিতে হবে, দেখো লাইকার অ্যামোনিয়াতে কিন্তু অতিমাত্রায় চাপ প্রয়োগ করে কি করা থাকে, জলের মধ্যে অ্যামোনিয়াটাকে দ্রবীভূত করা থাকে, তাই না। চাপ প্রয়োগ করে, প্রেসার প্রয়োগ করে খুবই দ্রবীভূত করা থাকে মানে অ্যামোনিয়াটাকে। এবার তুমি যখন ছিপিটাকে খুলে দেওয়া হঠাৎ করে, তখন কিন্তু এর ভিতরের যে চাপটা সেটা হঠাৎ করে কমে যাবে। চাপটা যদি হঠাৎ করে কমে যায়, তো এ কী করবে, এই চাপটা যেহেতু কমে গেল, তো অ্যামোনিয়াটা বাইরে থেকে মানে ছিপিটার মানে এদিক দিয়ে ও বেরোনোর চেষ্টা করবে। যখনই তুমি বেরোনোর চেষ্টা করবে, তখন মুখে তোমার যখন ছিপিটা খুলছো, তখন মুখে বা চোখে মুখে যদি লেগে যায়, তাহলে কিন্তু চোখ তোমার খারাপ হয়ে যেতে পারে, মানে তোমার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, চোখ মুখের সমস্যা হতে পারে। সেই কারণে আমরা ছিপি খোলার আগে এটাকে আমরা হট করে ছিপিটা খুলবো না, প্রথমে আমরা ঠান্ডা করব। এবার ঠান্ডা করলে কি হয়, যখনই তুমি ঠান্ডা করবা কি না, যখনই ঠান্ডা করছো, আমি একটু আগে বলেছিলাম লাইকার অ্যামোনিয়াকে ঠান্ডা করে তারপরে কি করতে হবে, অ্যামোনিয়াটাকে দ্রবীভূত করতে হয়। যখনই ঠান্ডা করবা তখন এর মধ্যে দ্রবীভবনের মাত্রাটা বেড়ে যায়, মানে এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে বেশি, গ্যাসটা বেশি মাত্রায় দ্রবীভূত হয়ে যাবে। এবার যে গ্যাসটা হালকা হয়ে উপরের দিকে ছিল, যে হট করে কেউ ঝাপটা খুলে দিলে আমি বেরিয়ে যাব, তুমি যদি ঠান্ডা করে দাও, সেই গ্যাসটাও কিন্তু এই তরলটার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, মানে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এবার জলের মধ্যে যেহেতু বাষ্প আকারে যে গ্যাস অ্যামোনিয়াটা ছিল, সেটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। এর ফলে তুমি যখন ঠান্ডা করার পর তুমি যখন ছিপিটা খুলবা, তখন কিন্তু হঠাৎ করে যে বাষ্প আকারে যে অ্যামোনিয়াটা ছিল, সেটা কিন্তু বেরোতে পারবে না। সেই কারণে বেরোতে পারবে না বলে তোমার চোখে মুখের কোনো ক্ষতি হবে না। সেই কারণে আমরা ছিপি খোলার আগে এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব, বোঝা গেল। তো ঠান্ডা করার পর আমরা ছিপিটাকে খুলব। তো এই ছিল আমাদের কয়েকটা প্রশ্ন। তো আজকে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেল। তো এই ছিল কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি আশা করি আমি যেভাবে বললাম সেভাবে তোমরা পড়বা, পড়ে খাতার মধ্যে নোট করে তোমরা লিখে রাখতে পারো। আর কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো।